আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, ভালো আছেন নিশ্চয়ই। তো আজকে দেখতে পাচ্ছেন খুলনা কুষ্টিয়া যে মহাসড়ক, সেই মহাসড়কে আমি একটা ডেস্টিনেশনে যাচ্ছি। তো ওয়েলকাম ব্যাক। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি অবশ্যই ক্যাপশন দিকে আপনারা ধারণা করে নিচ্ছেন। তো বর্তমানে লক্ষ্য করলে দেখা যায় যে বাইক অ্যাক্সিডেন্ট ছাড়াও অন্যান্য অ্যাক্সিডেন্ট ব্যাপক হারে অর্থাৎ মহামারী আকার রূপ ধারণ করছে রাস্তাঘাটে। বর্তমানে লক্ষ্য করলে দেখা যায় প্রচুর পরিমাণে রোড অ্যাক্সিডেন্ট। গত দুদিন আগেও আমি কুষ্টিয়াতে থাকি, কুষ্টিয়া যে বিটিসির সামনে অ্যাক্সিডেন্ট করে এক ভদ্রলোক মারা গেলেন। তো এটা একটি ঘটনা, এরকম রেগুলার ঘটছে। এটা একটা অ্যাজুজিয়াল এবং কমন ঘটনায় পরিণত হয়েছে। তা আসলে দুঃখজনক যে অ্যাক্সিডেন্টের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে এটা মহামারীর রূপ ধারণ করছে। তো আজকে কথা বলবো হেলমেট পরিধান আর পাশাপাশি কিভাবে বাইক চালানোর সময় আপনারা ওভারটেক করবেন। সাধারণত হেলমেট এবং না পরা এবং ওভারটেক করার কারণেই বেশিরভাগ মোটর বাইক অ্যাক্সিডেন্টগুলো ঘটে থাকে আর কি। তো হেলমেটের বিষয়ে প্রথমে বলি। বাংলাদেশে লক্ষ্য করলে দেখা যায় যে 88% লোক মারা যান বাইক অ্যাক্সিডেন্টের কারণে, হেলমেট পরিধান না করার কারণে। তো যদিও দেখা যায় 12% মারা যায় হেলমেট পরার কারণেও, যদিও এগুলো নিম্নমানের হেলমেট ব্যবহার করার কারণে। তো ভালো মানের হেলমেট আপনারা অবশ্যই ক্রয় করার সময় দেখে কিনবেন, কারণ ভালো মানের হেলমেটবিহীন আপনারা 100% সেফটি পাবেন না। তো হেলমেটের আসলে দিকে লক্ষ্য করলে দেখা যায় কেনার সময় আপনারা যে বিষয়গুলো লক্ষ্য করবেন, যে হেলমেটের কোয়ালিটি অর্থাৎ সার্টিফাইড আছে কিনা, আইএসও কিংবা ইসি কিংবা ডট সার্টিফিকেট অর্থাৎ ডিওটি সার্টিফাইড আছে কিনা। তো হেলমেটের লক্ষ্য করলে দেখা যায় যে বেশ কয়েক প্রকারের হেলমেট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। একটা হলো হাফ ফেস, ফুল ফেস হেলমেট, মডুলার হেলমেট, তারপরে হেড হেলমেট। তো এই 3-4 প্রকারের হেলমেটের ভিতরে আপনারা সাধারণত ফুল ফেস যে হেলমেটটা, এটাই আপনারা বেশি ইউজ করবেন। অর্থাৎ লং রুটে যদি আপনারা ড্রাইভ করেন তো অবশ্যই ফুল ফেস হেলমেট ইউজ করেন। আর আরবান এরিয়াতে যদি ইউজ করেন তাহলে হাফ ফেস অথবা মডুলার হেলমেট অথবা হেড হেলমেট ইউজ করতে পারেন। তো হেলমেটটা আপনাদেরকে কেনার সময় যেটা বললাম যে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে ইসি অর্থাৎ ইউরোপিয়ান সার্টিফাইড অথবা ডট ডিওটি আমেরিকান সার্টিফাইড আছে কিনা। আরেকটি সার্টিফিকেশন কোম্পানি আছে অর্থাৎ স্নেল সার্টিফিকেশন, যেটা একটা নন প্রফিটেবল একটা প্রতিষ্ঠানের সার্টিফিকেশন। এটা যে হেলমেটগুলোতে থাকবে নিশ্চয়ই সে হেলমেটগুলো অনেক ভালো মানের আর কি। তো আপনারা ডট ও ইসি সার্টিফাইড হেলমেটগুলো কেনার চেষ্টা করবেন। আর হেলমেটটা দেখবেন যে বেশিরভাগই প্লাস্টিকের। তো হেলমেট সাধারণত তৈরি হয় প্লাস্টিক, পলিকার্বনেট, ফাইবার গ্লাস, কার্বন ফাইবার ইত্যাদি। তো কার্বন ফাইবারের হেলমেটগুলো অনেক শক্ত এবং উন্নত মানের হয়। আপনারা চাইলে কার্বন ফাইবারের হেলমেটগুলো কেনার চেষ্টা করবেন। তো আমরা দেখি লক্ষ্য করছি যে বাইক কেনার সময় আমরা মিনিমাম 1 লক্ষ টাকা কিংবা ততোধিক বাজেট করি, 2 লাখ 3 লাখ, কিন্তু হেলমেট কেনার সময় আমরা অনেক কৃপণ হয়ে যাই। তো আসলে এই কৃপণতা আমাদের বর্জন করা উচিত, কারণ আপনি বাইক চালাবেন কিন্তু হেলমেটটা নিম্নমানের কিনবেন, এটা বাঞ্ছনীয় নয়। আবার অনেকেই আমরা হেলমেট পরতে অনীহা প্রকাশ করি, অর্থাৎ হেলমেটটা বিরক্তির কারণ মনে করি। কিন্তু আমরা সেফটি ফার্স্ট, ইউ অলওয়েজ থিঙ্ক যে আমাদেরকে আসলে সেফটি ফার্স্ট, সেফটিটা আসলে বেশি বিবেচনা করতে হবে, কারণ আপনি সেফটিটার দিকে নজর বেশি দিতে হবে। তো আবার হেলমেট পরে অনেকে আপনারা ডিসি স্টিং যেটা লক আছে, এই ডিসি স্টিং লক অনেকে ইউজ করেন না। তো ডিসি স্টিং লকটা ইউজ না করলে হেলমেট পরার কোনো মানে হয় না আর কি। অবশ্যই আপনারা ডিসি স্টিং লকটা করে নেবেন। তো হেলমেটের বিষয়ে বললাম যে কথাগুলো, যে হেলমেট বর্তমানে যে পরিস্থিতি, যে মহামারী রূপ ধারণ করছে অ্যাক্সিডেন্টের, সেটা হেলমেট পরিধান করলে আপনারা কিছুটা ফেটাল কেস কম ঘটবে, অর্থাৎ মৃত্যুর হারটা কমে যাবে আর কি। তো রং রুটে চলতে হলে অবশ্যই আপনারা ফুল ফেস হেলমেট ইউজ করবেন, এর কোনো বিকল্প নাই আর কি। এবং ডিসি স্টিং লক যেটা, অবশ্যই এটা লক করবেন। আর দ্বিতীয় যে বিষয়টা আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে
ওভারটেক, সাধারণত অ্যাক্সিডেন্টগুলো লক্ষ্য করতে দেখা যায় যে বেশিরভাগ ওভারটেকিংয়ের কারণে এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে। অর্থাৎ দেখে শুনে না বুঝে না জেনে হুট করে লং রুটে একটা ওভারটেক করার চেষ্টা করে। আর যখনই ওভারটেকিং আপনি ভালোভাবে দেখে শুনে না করবেন তখনই আপনি একটা বিপদের সম্মুখীন হবেন, আপনি একটা দুর্ঘটনায় কবলিত হবেন এবং সারা জীবনে আপনার একটা কান্না, যেটা বলে সামান্য একটা ভুলের কারণে আপনার সারা জীবনের একটা কান্না আসবে আর কি। তো ওভারটেক করার সময় কিছু বিষয় আপনারা লক্ষ্য করবেন, সেই বিষয়গুলো নিয়ে এখন কথা বলছি। প্রথমত আর কি বলা যায় 1 নম্বরে যে গতি আপনাকে অবশ্যই নিয়মের ভিতরে রাখতে হবে, অর্থাৎ অনিয়ন্ত্রিত গতিতে আপনি গাড়ি চালাবেন না। গতি নিয়ন্ত্রণের ভিতরে থাকলে আপনাকে অবশ্যই ওভারটেক করতে হবে। নাম্বার 2 যেটা বলা যায়, সামনে ও পেছনের যে গাড়ি থাকবে আপনি ওভারটেক করার সময় দুইটা গাড়িকেই সিগন্যাল দিয়ে বোঝাতে হবে যে আপনি ওভারটেক করতে যাচ্ছেন, যে আপনি ওভারটেক করবেন। সামনের গাড়ি এবং পিছনের গাড়ি দুইটা গাড়িকে বুঝতে হবে। এবং নাম্বার 3 যেটা বলা যায় যে অবশ্যই আপনাকে হর্ন বাজাতে হবে। হর্ন না বাজালে হয়তো বা তারা টের পাবে না, সামনের গাড়ি অথবা পেছনের গাড়ি, যে আপনি ওভারটেক করতে যাচ্ছেন। হ্যাঁ, তো নাম্বার 4, রাস্তার ডান দিকে বেশি যাবেন না, অর্থাৎ রাস্তার বাম দিক থেকে আপনি দেখে নেবেন সামনের রাস্তা কতটুকু ক্লিয়ার আছে এবং সেই অনুসারে আপনি ওভারটেক করবেন। কারণ আপনি সেই গ্যাপটা আপনি পূরণ করতে পারবেন কিংবা গ্যাপটা আপনি ক্লোজ করে আপনাকে ওভারটেক করতে পারবেন কিনা সেই বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে। অর্থাৎ রাস্তার ডান দিকে যদি বেশি যান সেক্ষেত্রে আপনি সামনের থেকে যদি হঠাৎ করে কোনো গাড়ি চলে আসে তো আপনি একটা বিপদের সম্মুখীন হতে পারেন এবং একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। নাম্বার 5 যেটা, বাইকের গিয়ার একটা কমিয়ে নেন। আর বাইকের আপনারা জানেন যে বাইকাররা যে বাইকের গিয়ার কমালে গাড়ির একটু স্ট্রেন্থ বাড়ে, তো সেহেতু একটা বাইকের গিয়ার কমিয়ে নেবেন, একটা কমিয়ে নেবেন। হ্যাঁ, নাম্বার 6 যেটা বলা যায় সেটা হলো বহু যানবাহন যেখানে চলাফেরা করে, বাজার ঘাট, এই সমস্ত জায়গায় আপনার ওভারটেক না করাই ভালো। এই সমস্ত জায়গায় দেখে শুনে ওভারটেক করবেন না আর কি এই সিচুয়েশনগুলোতে। নাম্বার 7 যেটা বলা যায়, যদি আঁকাবাঁকা যে রাস্তাগুলো, আঁকাবাঁকা যে রোডগুলো থাকে সেই জায়গাগুলোয় দেখবেন আপনার রোডস অ্যান্ড হাইওয়ে থেকে আপনার নির্দেশনা দেওয়া থাকে এই জায়গাগুলো ওভারটেক করা যাবে না, অর্থাৎ সেই জায়গাগুলোকে আপনারা ওভারটেক করবেন না যে জায়গাগুলোতে রাস্তা আঁকাবাঁকা আছে আর কি। তো দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স রাস্তার অবস্থা, ওয়েদার বেশ শান্ত আজকে। তো আমি বিশেষ ঈদের ছুটিতে গ্রামে যাচ্ছিলাম, তো ভাবছি যে এই ঈদের সময় এই অ্যাক্সিডেন্টগুলো প্রচুর পরিমাণে ঘটে। মানুষ যায় এখন মোটরসাইকেলেও প্রচুর পরিমাণে চলাফেরা করে, ঢাকা থেকে, চিটাগাং থেকে, খুলনা থেকে, রাজশাহী থেকে অনেকেই বাইকে করে বাড়িতে আসেন, কিন্তু আনন্দের জন্য এসে দেখা যায় পথের ভিতরে একটা দুর্ঘটনায় কবলিত হন এবং একটি আনন্দের পরিবর্তে একটা বিষাদময় একটি দুঃখজনক ঘটনা ঘটে। তো এই সিচুয়েশনের কারণে এই ভিডিওটা করা, যাতে করে যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের কিছুটা উপকার হয় এবং আপনারা কিছুটা সচেতন হন, সেটা আমার জন্য একটু সার্থকতা আর কি, তাছাড়া কিছুই নয়। তো ডিয়ার অডিয়েন্স, যেটা বলছিলাম যে পথ আঁকাবাঁকা হলে, নাম্বার 7 যেটা বলছিলাম, আঁকাবাঁকা হলে সেই সমস্ত ক্ষেত্রে আপনারা আঁকাবাঁকা রোডে আপনারা ওভারটেক করার চেষ্টা করবেন না আর কি। নাম্বার 8, হুট করে কোনো গাড়ির পিছন থেকে হঠাৎ করে ওভারটেক করার চেষ্টা করবেন না, কারণ না দেখে না জেনে আপনাকে হুট করে ওভারটেক করা যাবে না। সেক্ষেত্রে আপনি দেখা গেল যে আপনি হুট করে ওভারটেক করতে গেলেন, সামনে আপনি ক্লোজ করতে পারলেন না, সেক্ষেত্রেও আপনি একটা বিপদের সম্মুখীন হতে পারেন। নাম্বার 9 যেটা বলা যায় যে আপনার ধরেন একটি গাড়ি ওভারটেক করছে, তার পিছনে আপনি ওভারটেক করতে গেলেন, তো একটি গাড়ি ওভারটেক করলে দ্বিতীয় সাথে আপনি ওভারটেক করতে পারবেন না, কারণ সেই গাড়িটা সামনের গাড়িটা হয়তো সে ওভারটেক করে সে ক্লোজ করছে, তার অবস্থা, তার যে লেন্থ, সে তার গ্যাপ পূরণ করে সে ওভারটেক করেছে। আপনি যদি হুট করে তার পিছনেই আবার ওভারটেক করতে পারেন, ঝুঁকি নেন, সেক্ষেত্রে দেখলে আপনি ওই সারাউন্ডিং রোডটা আপনি ক্লোজ করতে পারলেন না এবং সামনে অন্য একটা গাড়ি চলে আসলো এবং আপনি একটা বিপদের সম্মুখীন হয়ে গেলেন কিংবা একটা অ্যাক্সিডেন্টে পতিত হলেন। তো সেই ক্ষেত্রে আপনার যদি পরপর দুইটা গাড়ি একই সাথে ওভারটেক করা যাবে না, আপনাকে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে সিচুয়েশন দেখে আপনাকে ওভারটেক করতে হবে।
তো এই মোটামুটি বিষয়গুলো লক্ষ্য করতে হবে। তারপরে আসলে আপনার ওভারটেক করা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। হুট করে যতই আপনার গুরুত্বপূর্ণ কাজ থাক, আপনি যদি সুযোগ না পান, আপনাকে ওভারটেক করা ঠিক হবে না সিচুয়েশন না দেখে। অর্থাৎ ওভারটেক করতে হবে আপনাকে অবস্থা এবং সিচুয়েশন বুঝে। তো ডিয়ার অডিয়েন্স, দেখতে পাচ্ছেন যে অনেক কথাই বললাম ওভারটেকের বিষয়ে। তো আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন এবং বুঝে শুনে ওভারটেক করবেন এবং দায়িত্বশীল আচরণ করবেন, যাতে করে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত না হয়। আপনার ক্ষতিগ্রস্ত হলে আপনার পরিবার সেটার সাফারার হবে। কারণ দেখা গেল যে আপনি আপনার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আপনি যদি একটা ক্ষতিগ্রস্ত হন কিংবা আপনি যদি একটা অ্যাক্সিডেন্টে কবলিত হয়ে আপনি চিকিৎসাধীন থাকেন কিংবা বড় ধরনের একটা কর্মক্ষম হয়ে পড়েন, সেটা আপনার পরিবারের জন্য একটা বার্ডেন হবে, আপনার জন্য একটা বার্ডেন হবে। তো সেই দিকে বিবেচনা করে আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং গতি নিয়ন্ত্রণের ভিতরে রাখবেন। আপনারা জানেন যে নিয়ন্ত্রিত গতিতে বাইক চালালে প্রায় 70% অ্যাক্সিডেন্টের ঝুঁকি কমে। তো এই আজকের মতো এখানেই শেষ করছি। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।